নিজের স্বপ্নকে কখনো পূরণ হতে দেখেছে? এমন স্বপ্ন যা আপনি রাতে ঘুমিয়ে দেখেন কিন্তু পরের দিন হয়তো সফল হয়ে গেল। এমন স্বপ্ন যা আপনাকে ছেলেবেলা থেকে তাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু হ্যাঁ একদিন কোনো না কোনো সময় সফল হবেই সেই স্বপ্ন। আমাদের সামনে এমন একজন মানুষ আজকে রয়েছে পডকাস্টে, যে আমাদের স্বপ্ন এবং যার স্বপ্ন সে নিজের হাতে পূরণ করেছে। অরিত্রদা, তোমাকে সারা অফিস চ্যানেলে প্রথমে স্বাগত জানাই। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমাদের অনেকদিন ধরেই কথা হচ্ছিল, আজকে ফাইনালি হয়ে গেল টাইম। তো আমার অনুযায়ী তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হলো, সরি ফর দ্যাট, বিকজ আমার সন্ধ্যাবেলার দিকে একটু কাজ আছে, তাই। না না না, একদম। আচ্ছা অরিত্রদা, একটা কথা আমি আমি শুনি যে তুমি 100-র ওপর ইন্টারভিউ নিয়েছো সেলিব্রিটি, এটা কি সত্যি 100-র ওপর হয়ে গেছে নেওয়া? হ্যাঁ হ্যাঁ, তারও অনেক বেশি হয়ে গেছে, মানে আমি গুনিনি, বাপরে। এখন অনেক হয়ে গেছে। 200, এখন মনে হয় 200-র কাছাকাছি হয়ে গেছে, আমি ঠিক জানি না। ফিল্ম কোম্পানিয়ানে অনেক নিয়েছি, হ্যাঁ হ্যাঁ। নিজের চ্যানেলেও প্রচুর নিয়েছি, তো অনেকবারই হয়ে গেছে। মানে গুনিনি আর কি, বলতে এটা পারবো না যে 100 না 150 না কত, বাট 100-র উপরে 100%। যাই হোক, আচ্ছা আমি আমি অরিত্রদার কাছে যে প্রশ্নটা সবার আগে রাখবো, এবং দর্শক আমি জানি যে এই প্রশ্নটা করা আমাকে মেসেজে প্রচুর ইনবক্সে জানিয়েছে যে আহ, দেখো অরিত্রদা, মিঠুন চক্রবর্তী আমাদের একটা ইমোশন, ঠিক আছে? তুমি যে জেনারেশন, আমরা যে জেনারেশন থেকে এসেছি, মিঠুন চক্রবর্তীকে আমরা দেখেছি, ওঠাটা দেখেছি, বাংলা সিনেমাটা বিভিন্ন সময় দেখেছি। তো সেই মানুষটার সাথে তুমি প্রথমবার কাজ করছো, যখন দেখা দুবার হলো কাজ সেই করলাম, ফিলিংস। দুবার আমি কাজ করছো, দুবার কাজ মানে করেছি। শাস্ত্রীয়। হ্যাঁ শাস্ত্রী এবং এটা দ্বিতীয়বার, মানে আমি বলছি প্রথমবার দেখার যে ফিলিংস, ওটা একটু নিজে একটুখানি ওই এক্সাইটমেন্ট একটু জানাও আমাদের। আমার মনে আছে প্রথম আমাদের দেখা হয়েছিল মিঠুন দা এখানে যখন আসেন, যে 5 স্টার হোটেলে ওঠেন, ঠিক আছে? তো ওখানে মিটিং ছিল আর কি, ঠিক আছে? আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা। দেখো, শাস্ত্রীর ক্ষেত্রে যেটা হয়েছিল, যে শাস্ত্রী প্রজেক্টটা নিয়ে কথাবার্তা অনেক আগে থেকে হয়েছিল, তখন আমি জানতামও না, মানে তখন হয়তো আমি লিখতামও না বা কিছু। তো অনেক আগে থেকে কথাবার্তা হয়েছিল। তো তারপরে মিঠুন দাকে প্রতিকৃত আইডিয়াটা শোনায়, তো মিঠুন দার খুব ভালো লাগে। কারণ মিঠুন দা যে, কিন্তু উনি বলে যে গল্পটা ভালো, মানে স্টোরি আইডিয়াটা, বিকজ ইট ওয়াজ বেসড অন আ শর্ট স্টোরি। তো উনি বলেছিলেন যে আমার স্টোরি আইডিয়াটা ভালো লেগেছে, বাট স্ক্রিন প্লেটা তোদের ভালো নয়। তো ইউ ডেভেলপ আ গুড স্ক্রিন প্লে এন্ড দেন কাম টু মি, বিকজ মানে মিঠুন দা ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট স্ক্রিন প্লে। মানে তুমি যদি ওনার সাথে কথা আচ্ছা, বলো, স্ক্রিপ্ট ন্যারেশনের ডিসকাশন হয়, উনি কিন্তু তোমার স্ক্রিন এই প্লে নিয়ে কথাটা কথা বলেন। অর্ণবদাও বলেছেন, আমরা যখন অর্ণবদা ইন্টারভিউ করেছিলাম চ্যানেলে, অর্ণবদা এই কথাটাই বলেছেন, তোমার কথাটা। যে উনি কিন্তু মানে উনি এত সিনেমায় কাজ করেছেন, উনি নিজে তো মানে পড়েওছেন এফটিআই থেকে, প্লাস প্রচুর ডিরেক্টরদের সাথে কাজ করেছেন, প্রচুর এক্সপিরিয়েন্স। তো উনি না মানে স্ক্রিন প্লের উপর প্রচুর এমফাসিস করেন, যে আচ্ছা কখন কি হচ্ছে, কোন ইভেন্টটা আসছে, কেন আসছে, উনি জিজ্ঞেস করবেন, উনি কোয়েশ্চেন করবেন। আচ্ছা উনি ন্যারেশন এইভাবে নেন, উনি শুনে যান শুনে যান শুনে যান, যেখানে এসে থামাবেন তার মানে ওনার কোনো ডাউট আছে, তারপরে ওই ডাউটটা আচ্ছা। জিজ্ঞেস করবেন। এবার তখন তোমাকে কিছু বলতে হবে, উনি কিছু যুক্তি দেবেন। এবার এরকমও হতে, উনি কিন্তু মানে অনেকক্ষণ ধরে ওটা নিয়ে লড়ে যান কিন্তু, ঠিক আছে? মানে উনি কিন্তু নিজের আচ্ছা পয়েন্টস গুলো রাখেন। এবার তোমাকে কিন্তু লজিক্যালি ব্যাপারটা বোঝাতে হবে, যে কেন আমি করেছি, কেন এটা এইটা আমি এইভাবে ভাবছি, ঠিক আছে? তো এইগুলো কিন্তু ওনাকে তোমাকে ক্ল্যারিটি দিতে হবে। তো এবার যাই হোক, তারপরে আমরা দাবাড়ু ছবিটা যখন হয়ে গেল, দাবাড়ু শুটিং শেষ হলো, তারপরে আমাকে প্রতিকৃতা নিয়ে গেল, বলে এরকম একটা গল্প আছে, আমার মিঠুনদার সাথে কথাবার্তা হয়ে আছে, তো তুই প্রোডাকশন হাউসে চ। তখন আমরা দাবাড়ু করে ফেলেছি। তো আমাকে বললো যে তুই এটা লেখ আর কি। একটা স্ক্রিন প্লে ছিল, কিন্তু সেটা আমি ফেলে দিলাম, দিয়ে তারপরে নতুন আচ্ছা। করে রিরাইট করা শুরু হলো। তো তখন আর কি আমি দেখলাম কি, যে অ্যাকচুয়াল যদি তুমি শর্ট স্টোরিটা পড়ো, ওখানে ওটা একটা লোকেরই হুম গল্প, বুঝতে পারলে? হুম 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 একটা লোকের গল্প ছিল। তো আমি তখন ওটার মধ্যে আমি নিজে বিড়লা প্ল্যানেটোরিয়ামে কোর্স করেছিলাম, ঠিক আছে? আচ্ছা নিয়ে আর কি, আমাদের অ্যাস্ট্রোফিজিক্স আচ্ছা নিয়ে 1 বছরের কোর্স ছিল আচ্ছা ওটা। তো আমাদের আচ্ছা আচ্ছা সার্টিফিকেটও আছে। তো আমার যে মানে প্রফেসর ছিলেন দেবী প্রসাদ দুয়ারি, এখন উনি রিটায়ার করে গেছেন, তখন উনি বিড়লা প্ল্যানেটোরিয়ামের হেড ছিলেন, এবং উনি মানে আচ্ছা ইন্ডিয়াতে যত স্পেস রিসার্চ, যত যা যা প্রোগ্রাম হয়, সবের সাথে কিছু না কিছু ভাবে যুক্ত আর কি, বুঝতে পারলে তো? মানে ধরো আচ্ছা। বার্কের সাথে যুক্ত উনি, ইসরোর সাথে যুক্ত উনি, বাহ নানান ভাবে আর কি। বাহ। তো ওনার থেকে আমি প্রচুর ইন্সপিরেশন পেয়েছিলাম, মানে ওনার থেকে অনেক কিছু শিখেছি। তো উনি না বারবার এই অ্যাস্ট্রোলজি জিনিসটার মধ্যে যে সিউডো সায়েন্স, ওটা যে সায়েন্স নয়, সেই কথাটা বারবার বলতেন। তো আমার মনে হলো যে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, যে সায়েন্স ভার্সেস অ্যাস্ট্রোলজি, এই যে একটা চিরন্তন দ্বন্দ্ব আছে, সেটাকে যদি আমরা তুলে ধরি। তো তখন আমি ওই সোহমদার ক্যারেক্টারটাকে অ্যাস্ট্রোফিজিক্স মানে বানিয়ে তাকে প্রেজেন্ট করে, তখন আর কি ওই পুরো জিনিসটা করে নিয়ে গিয়ে আমরা মিঠুনদার কাছে যাই। প্রথম দিন আমার মনে আছে, ওখানে আমরা যখন গেছি ওয়েস্টিন হোটেলে, তো মিঠুনদা আচ্ছা। থাকে না। মিঠুনদার যেহেতু উনি জানোই পলিটিক্স এর সাথে ইনভলভ, প্লাস উনি হ্যাঁ বড় হ্যাঁ হ্যাঁ সুপারস্টার, হ্যাঁ হ্যাঁ। তো ওনার প্রচুর সিকিউরিটি থাকে। তো তোমাকে না মানে আচ্ছা লিফটে করে ওঠার আগে চেকিং করবে, লিফটের থেকে বেরোনোর পর আচ্ছা চেকিং করবে। ওনার ঘরের বাইরে আর কি পুরো মেশিন গান নিয়ে বডিগার্ড দাঁড়িয়েছে। তো
আমরা যখন গেছি মানে একটা ফিল হচ্ছে যে মানে একটা কোথায় এসছি আর কি, এবং ডেফিনেটলি একটা মানে ভিতর থেকে আর কি এ হচ্ছে। আর তার আগে আমি মিঠুনদাকে কখনো সামনে থেকে দেখিনি, মানে কোনো ইন্টারভিউ ইত্যাদি কিছু তো করিনি কখনো। তো আচ্ছা না, তার আগে একবার দেখেছিলাম, হচ্ছে আচ্ছা প্রজাপতির একটা সাকসেস পার্টি হয়েছিল 25 দিনে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। সেখানে আমি হ্যাঁ। গেছিলাম, আমি ইনভাইটেড ছিলাম, তো সেখানে গেছিলাম, সেখানে মিঠুনদা আচ্ছা এসেছিল। তো আমি আচ্ছা আচ্ছা। প্রজাপতির যে প্রডিউসার অতনু রায় চৌধুরী, ওনাকে বলেছিলাম যে দাদা আমাকে হুম, একটা ছবি তো। তো তখন অতনুদা আমাকে এগিয়ে দিয়েছিল, মিঠুনদার সাথে আলাপ করে দিয়েছিল, কিন্তু সেটা খুব ব্রিফ, মানে 2 মিনিটে। আর ওনার যেহেতু পাশে হুম, বাউন্সাররা থাকে, আশেপাশের হ্যাঁ, লোকেদেরকে বেশি যেতে দেয় না। কিন্তু এবারে আমি আচ্ছা যাচ্ছিলাম একটা আচ্ছা। স্ক্রিপ্ট রাইটার হিসাবে, তো গেলাম। হ্যাঁ, মিঠুনদা বসালেন, প্রথমে তো এমনি কথাবার্তা হলো, কি প্ল্যানিং হ্যান ত্যান। এবার উনি বললেন যে এবার স্ক্রিপ্টটা ন্যারেট কর। এবার প্রতিকৃতদা ন্যারেট করলো। এবার উনি বিভিন্ন জায়গায় ডাউটস জিজ্ঞেস করতে শুরু করলেন যে এই জায়গাটা কি, ওই জায়গাটা কি, সেই জায়গাটা কি, ঠিক আছে? ওনার মনে হলো এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে। তো তখন উনি কোয়েশ্চেন করতে শুরু করলেন। এবার মিঠুন চক্রবর্তী কোয়েশ্চেন করছে। এবার দেখো একটা টেন্ডেন্সি থাকে অনেকের, যে যেটা একদম। করছে সেটাকে হ্যাঁতে হ্যাঁ বলে দেবো। বাট হ্যাঁ আমি হ্যাঁ আর কি হ্যাঁ। একটু সাহস দেখিয়ে, মানে তখন আমি জাস্ট একটাই ছবি লিখেছি, এখনো এরকম নয় যে প্রচুর কাজ হয়ে গেছে, বাট তখন তো একদমই নতুন। তো তখন আমি একদমই মিঠুন নতুন। মানে বললাম যে এইটা এইভাবে ভেবে করা হয়েছে, এই হয়েছে। তো অনেকক্ষণ ধরে আলোচনা হলো। তো ওনার যেটা ভালো লেগেছিল, আমি এক্সাম্পল দিতে দিতে ইয়াশ চোপড়ার একটা মানে ঘটনা অ্যাকচুয়ালি হয়েছিল, সেটার এক্সাম্পল দিচ্ছিলাম আর কি। তো উনিও তখন ওইটা নিয়ে বলছিলেন। তো উনি দেখলেন যে আমি প্রচুর পুরোনো সিনেমা টিনেমা দিই, তো আমাকে বলছিল যে তোর বয়স কত। আমি বললাম যে এই এই বয়স। তখন বললো যে ও আচ্ছা, কিন্তু তুই তো অনেক পুরোনো সিনেমা দেখিস দেখছি। আমি বললাম, হ্যাঁ সবই দেখি। তো এইসব নিয়ে কথাবার্তা হলো। তো ওইটা হচ্ছে প্রথম মিটিং আর কি। ডেফিনেটলি নার্ভাস তো ছিলামই, অবশ্যই নার্ভাস ছিলাম। মিঠুন চক্রবর্তী, তার ছবি দেখে আমরা বড় হয়েছি, তো ডেফিনেটলি ছিলাম। বাট তারপরে উনি মানে ওই কমফর্টটা দিয়েছিলেন, ওনার সাথে ওই আলোচনা স্পেসটা থাকে কিন্তু। মানে আমি তোমাকে বলছি, তুমি শাস্ত্রী ছবিটা দেখেছো? শাস্ত্রী দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, একদম 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 রিভিউ করেছে শাস্ত্রীতে একদম। যেখানে ক্লাইম্যাক্সটা হচ্ছে ওই মিঠুন চক্রবর্তী আর সোহম হ্যাঁ, চক্রবর্তীর মধ্যে কনফ্রন্টেশন সিনটা, তো ওটা পুরোটা একদম। লেখা হয়েছে। ওখানে দেখবে একটা জায়গায় একটা ডায়লগ আছে যে সাই বাবা একটা অন্ধ লোকের চোখে ফিরিয়েছিল, ঠিক আছে? এরকম ভাবে হুম অনেকগুলো, হুম সরি, হুম। গুরু নানক একজন অন্ধ লোকের চোখে জ্যোতি ফিরিয়েছিল, সাই বাবা হ্যাঁ জল দিয়ে প্রদীপ জ্বালিয়েছিল। দেখবে এটা পরপর এরকম ডায়লগ আছে, হ্যাঁ যে হ্যাঁ এটা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সায়েন্স? নো সায়েন্স, ইট ইজ মিরাকেল। ওই ডায়লগটা প্রথমে ছিল না, মানে ওই মনোলগটা ছিল না, আচ্ছা তার আগে অব্দি সব আচ্ছা ছিল। তো আচ্ছা মিঠুনদা ডাকলো আমাকে, ঠিক আছে? তো আমি গেলাম। সেদিনকে ওইটা শুট হবে, ওই ক্লাইম্যাক্সে ভরতলক্ষ্মীতে শুট হচ্ছে নবীনার পাশে। তো ওনার এতে গেলাম, মেকআপ বাসে গেলাম। বললো জানিস তো এইখানে একটা ডায়লগ ডিমান্ড করছে লাস্টে, মানে এইটা বলার আগে ও একটা ফাইনাল কিছু পাঞ্চ দেওয়া উচিত, একটা ডায়লগ কিছু ভাব, যেখানে আর কি এই জিনিসটা হবে। এবার মানে আমিও ভাবলাম যে হ্যাঁ, একজন অভিনেতা বলছেন এই কথাটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে বলছে যে এই জায়গাটা কিছু একটা ভাব। তো তখন আমি তাড়াতাড়ি ভাবতে শুরু করলাম যে আচ্ছা কি হতে পারে। তখন আমি এবার আমি খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়েছি। আমাদের একটা আলাদা করে না ইয়ে ছিল, শিখ হিস্ট্রি বলে, বুঝতে পারলে তো? মানে হুম পাঞ্জাবিদের যত হুম হুম গুরু ইত্যাদি রয়েছেন তাদের হুম হুম ইতিহাস হুম। নেই। বুঝতে পেরেছি, তো আমি হ্যাঁ। ওইখানে হুম ওই হুম ইনসিডেন্টটা পড়েছিলাম যে গুরু নানক দেব আর কি এরকম ভাবে চোখে করে দিয়েছিলেন আর কি। তো আমি দেখলাম এটা তো মিরাকেল, এটার তো কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, হুম। কিন্তু এটা মিরাকেল। তবে সাই বাবারটা মনে পড়লো, ঠিক আছে? তো হ্যাঁ এইগুলো আমার তখন মনে পড়লো। তো তখন আমি কি করলাম যে এরা তো সব মহান লোক, ঠিক আছে? হ্যাঁ, তারপরে গিরিশ ঘোষের কথাটা আমি পড়েছিলাম, যে একদম। গিরিশ ঘোষের ক্যান্সারটা রামকৃষ্ণ পরমহংসদেব নিয়ে নিয়েছিলেন। তো তখন আমি ওইগুলোকে হ্যাঁ, ডায়লগে ঢুকিয়ে একটা লিখে মিঠুনদাকে শোনালাম যে এটা কিরকম লাগছে। আচ্ছা, এটা করছি কিন্তু উইদিন 15-20 মিনিটস এর মধ্যে, হ্যাঁ, দিয়ে করে শোনালাম। মিঠুনদা বললো আচ্ছা। ভালো হয়েছে, আমি এটাকে এইভাবে বলবো। দিয়ে মিঠুনদা রিহার্স করে নিল। আর তুমি দেখো, ওনার তো রিহার্সাল এই বয়সে করার দরকার নেই। আর দরকার ওনার নেই। যা বয়স, ওনার তো নতুন করে কিছু পাওয়ার নেই। উনি তো চাইলে ওইখানে যে একটা ডায়লগের ইনপুট দিতে হবে, সেটা উনি নাই দিতে পারতেন, নাই যে হতে পারবে, দরকার নেই, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো উনি দিয়েছিলেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে উনি রিহার্স করে নিলেন যে এইভাবে এইভাবে করবো। আমি ছিলাম, প্রতিকৃতা ছিল, পুরো আলোচনা হয়ে গেল। তারপর মিঠুনদা সেটে গেলেন। পরে যখন পুরো রেডি হয়ে গেল, পুরো লাইটিং হুম হুম ওয়াইটিং, সেটে হুম গেলেন, হুম পুরো ওয়ান শটে হুম। ডান। 3টে ক্যামেরা রোল হচ্ছিল, কারণ তুমি বাপরে। দেখেছো নিশ্চয়ই শাস্ত্রীর ক্লাইম্যাক্স অনেকগুলো অ্যাঙ্গেলসে কাট হয়, তো 3টে ক্যামেরা একজন রোল ছিল, হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। ওয়ান শটে আচ্ছা। ওকে করে দিলেন। বাহ। তো এটাই আর কি, মিঠুন অনেক। চক্রবর্তী খুব ইনভলভ থাকেন। হ্যাঁ, বল। হয়তো যে প্রশ্নটা আমার মাথায় ঘোরে বারবার, যে একজন স্ক্রিপ্ট রাইটার কি পুরো প্রসেসটা, মানে পুরো যে শুটিংটা কি দেখতে পান, তারা কি দেখে সাধারণত, নাকি স্ক্রিপ্ট লেখা হয়ে দেখো, গেলে তার কাজ এটা শেষ? এটা ডিপেন্ড করছে তোমার সাথে ডিরেক্টরের কিরকম সিঙ্কিং আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবার আচ্ছা। আমি যেরকম, মানে আমি ধরো আমার প্রথম ছবি দাবাড়ু, তো হুম
হ্যালো, তো ফ্রিজ করে হ্যাঁ, গেছিল। বলো বলো। হ্যাঁ, না হ্যাঁ না, ফ্রিজ হয়ে গেছিল এক সেকেন্ডের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখো প্রথম ছবি তো দাবাড়ু, তো সেটা উইন্ডোজ হ্যাঁ হ্যাঁ প্রোডাকশনে, তো শিবুদা ছিল। হ্যাঁ এবার হ্যাঁ, শিবুদা আমাকে আর আমার যে ডায়লগ রাইটার যে অর্পণ, আমার বন্ধু হয়, অর্পণ দা, হ্যাঁ কলেজের বন্ধু, আমি চিনি অর্পণ তো দা। অর্পণকে আর আমাকে বলেছিল যে দেখ, তোরা কিন্তু তোরা লিখছিস পুরো জিনিসটা, তোরা কিন্তু শুটিং হ্যাঁ, এর সময় থাকবি, যে তোরা যেটা আচ্ছা লিখেছিস সেই জিনিসটা পর্দায় আচ্ছা আসছে, তো সেখানে কিন্তু আচ্ছা থাকবি শুটিং, ঠিক আছে? আচ্ছা। তো এটা বলেছিল। সেকেন্ড হচ্ছে, ও আরো একটা কথা বলেছিল, আমার শিবুদার একটা কথা বলবো, বলেছিল যে হুম যখন হুম, ফার্স্ট কপি বেরোচ্ছে তত অবধি কিন্তু পুরো ইনভলভ থাকবে, এটা আমাকে বলেছে। আচ্ছা কারণ শিবুদা আচ্ছা, জানে আমার ডিরেকশনের খুব ইচ্ছা, হ্যান ত্যান, আমি বলেওছি। হ্যাঁ 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 হ্যাঁ, আর প্রতিকৃতার সাথে যেহেতু আমাদের বন্ডিংটা খুব ভালো, ঠিক আছে, আচ্ছা, তো তাই জন্য হুম আমি ধরো প্রি প্রোডাকশনেও ছিলাম, স্ক্রিপ্ট হুম লেখার সময়, রিসার্চের সময়ও ছিলাম, প্রি হুম প্রোডাকশনেও ছিলাম, শুটিং এও ছিলাম, হুম আবার যখন হুম, এডিট হয়েছে সেখানেও ছিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে ধরো আচ্ছা, প্রমোশনেও তুমি দেখবে আমি ছিলাম, দাবারুর প্রমোশনে আমি হ্যাঁ হল আমি ভিজিটেও দেখেছি, ছিলাম, হ্যাঁ আমি প্রমোশনেও ছিলাম। হ্যাঁ তো আমি হ্যাঁ, পুরো এন্ড টু এন্ড প্রসেসটার মধ্যে কিন্তু ছিলাম, সেটা আমি শাস্ত্রীর ক্ষেত্রেও ছিলাম, ঠিক আছে। শাস্ত্রীতেও তুমি দেখবে আমি হল ভিজিটে গেছি, ভিডিও করছি, শেয়ার করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমোশন দেখেছি আমার দিক দেখেছি, থেকে পসিবল করছি, রাইটিং এও ছিলাম, একদম। এডিটিং এও ছিলাম। তো আমি মানে ইনভলভ থাকতে পছন্দ করি। এবার এটা নট নেসেসারি, মানে স্ক্রিপ্ট রাইটার যে necessary। সবসময় সেটে থাকে বা এডিট দেখে, এটা কিন্তু নট নেসেসারি, সবসময় হয় না। এবং হ্যাঁ, এটা আমি কেন ডিরেক্টর, বললাম হ্যাঁ হ্যাঁ, হয়তো বলো দেখো, বলো। মানে এমনিতেই তো বাংলা সিনেমার বাজেট কম, এবং একজন স্ক্রিপ্ট রাইটারকে ধরো যদি বাইরে শুটিং হয় আর কি, ঠিক আছে, তো সেক্ষেত্রে নিয়ে যাওয়াটা, পুরো ভার বহন করাটাও খুব চাপের আর কি, প্রোডাকশন হাউসের হ্যাঁ, ক্ষেত্রে, আমি সেটা সেই জন্য ঠিকই বলেছো। বললাম আর কি। এবার দেখো, এবার ব্যাপার হচ্ছে কি, আমার এই দুটো ছবির ক্ষেত্রে এখানেই শুটিং হয়েছে, ঠিক যেহেতু আছে, শুট, মানে হ্যাঁ শাস্ত্রীয় এখানেই শুট হয়েছে, দাবারু হ্যাঁ এখানে শুট হ্যাঁ হয়েছে, শ্রীমন্তী এখানে শুট হয়েছে, তাই কোথাও হ্যাঁ যেতে হ্যাঁ, হয়নি। বাট তবু আমি বলবো দাবারুর ক্ষেত্রে একদিনে আমাদের চেন্নাই শুটিং ছিল, ঠিক আছে। আচ্ছা এবার আচ্ছা, সেখানে হ্যাঁ আমি হ্যাঁ, গেছিলাম, আমি চেন্নাইতে গেছিলাম। আচ্ছা এবার এবার আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো যে রাইটার একটা জায়গা, মানে ক্লাইম্যাক্সে যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত দৌড়াচ্ছে, ওইটা আমরা শুট করতে গেছি। দৌড়াচ্ছে, হ্যাঁ, এবার আচ্ছা তখন আমি যখন যাচ্ছি, এবার আমার ওরকম না বাজ বিচার নেই যে আমি রাইটারও, কিন্তু আমি গেছি মানে আমি বসে থাকবো সেটা নয়, আমি কিন্তু ওখানে এডির মতো আচ্ছা করেই কাজ করছিলাম। কারণ ওখানে একটা ছোট আচ্ছা ক্যামেরা ছিল, তো সেটা যে আচ্ছা, করছিল ও সায়ন বলে একজন, তো সে হুম ছিল, হুম হুম আমি হুম ছিলাম, প্রতিকৃতদা ছিল, আর প্রোডাকশনের একজন ছিল, তো হুম আমরা এই চারজন ছিলাম, হুম, চারজন মিলে গেছিলাম, ঠিক আছে। আর আচ্ছা পুরো যেভাবে আমরা সেই একটা ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম বানাতাম ওইভাবেই পুরো শুট করেছি, হ্যাঁ, কিন্তু আমাদের মানে অ্যাক্টারটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, যে একজন স্টার, হ্যাঁ, কিন্তু আমরা শুট আচ্ছা করেছিলাম পুরো ইন্ডি স্টাইলে, ঠিক আছে। তো ওখানে কিন্তু আমি এডির কাজও করছি, আমি দৌড়াদৌড়ি সবকিছু করছি, এবং যেহেতু আমার চেন্নাই সিটিটা চেনা ছিল, বুঝতে পারলে তো, হ্যাঁ, তো আমি ওই জন্য, হুম আমি হুম যেহেতু হুম, চেন্নাইতে ছিলাম এক সময়, তো আমি ওই জন্য হ্যাঁ, গেছিলাম আর কি, এই লোকেশন, এখানে এখানে আচ্ছা, যাব। যেরকম একটা দেখবে দাবাড়ুতে একটা ব্রিজ আছে, ক্লাইম্যাক্স একটা ব্রিজের উপর দিয়ে ঠিক ঋতুপর্ণা আছে, সেনগুপ্ত হ্যাঁ হ্যাঁ দৌড়াচ্ছে, ব্রিজটার হ্যাঁ, গায়ে না দাবার দেখবে সব স্কোয়ার আঁকা আছে, ওই ব্রিজটা আচ্ছা, সিনেমেটিক্যালি খুব এনরিচিং, ব্রিজটা দেখতে খুব সুন্দর। ওই ব্রিজটা আমি হুম দেখেছিলাম হুম, হচ্ছে মানিরত্নমের ছবিতে, বুঝতে পারলে তো। আচ্ছা মানিরত্নমের আচ্ছা, ইউভা বলে উনি একটা ছবি বানিয়েছিলেন না, ইউভা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউভাটা হুম হুম হচ্ছে হুম, হিন্দিটা, যার মধ্যে অভিষেক বচ্চন, আচ্ছা অজয় দেবগান এরা ছিল। ওর একটা তামিল ভার্সন ছিল, তো সেই তামিল আচ্ছা ভার্সনটার মধ্যে ছিল হচ্ছে সূর্যা, সিদ্ধার্থ, মাধবন। ওখানে ওই ক্লাইম্যাক্সটা আচ্ছা, ওই ব্রিজের ওপর হয়েছিল, তো আমি প্রতিকৃতায় বলেছিলাম যে যাই করি এখানে তো শর্ট নেবই নেব। এবং যখন আমরা ওখানে গিয়ে পৌঁছালাম, যেহেতু তার আগেই চেন্নাই থেকে একজন চেস চ্যাম্পিয়ন হয়েছিল, তো ওরা হুম ব্রিজটাকে হুম পুরো হুম, চেসের মতো করে পেন্ট করেছিল, ওরা চেসটাকে খুব প্রমোট করছিল আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো তখন আমরা দেখলাম এটা সোনায় সোহাগা হয়ে গেল। তো আমরা ঋতুপর্ণা হুম, সেনগুপ্তকে ওই ব্রিজের উপর দিয়ে দৌড় করেছি, আমরা ব্রিজে গাড়ির মধ্যে থেকে শুট করেছি, এ করেছি। তো পুরো জিনিসটা মানে দারুণ মানে ভাবে ওটা আমাদের ওটা প্ল্যানিং এ ছিল না, ওটা পরে করেছে তাই তো, না, মানে ওখানে গিয়ে আমি করছে। ভেবেছিলাম ওই লোকেশনে তো 100% শুট করবো, কিন্তু গিয়ে দেখছি যে আচ্ছা ওটা আচ্ছা, দাবার ওটা করা আছে, যেহেতু করাই চেন্নাইতে আছে, চেস প্রমোট ষোলা করছে, ছোঁয়া, চেন্নাই থেকে হ্যাঁ অনেক, হ্যাঁ তো তাই জন্য ওটা মানে এই হয়ে গেছে। তো আমি ইনভলভ থাকতে পছন্দ করি। এবার ধরো মৃগয়া বলে যে ছবিটা করলাম অভিরূপদার সাথে, তোমার এবার আসছে, অভিরূপদার হ্যাঁ, সাথেও হুম আমার খুব ভালো বন্ডিং আছে, এ আছে। কিন্তু মৃগয়ার আমি কিছুদিন শুটিং এ গেছি, রেগুলারলি যাইনি, কারণ আচ্ছা মৃগয়াতে প্রচুর আউটডোর্স হয়েছে, রাত্রিরে শুট ছিল, বুঝতে পারলে তো। তো আচ্ছা ওখানে আমি সবসময় যেতে পারিনি, ঠিক আছে। এবার ওখানে আবার এই যে এডিটিং এ অভিরূপদা যখন কাট লক করবে তখন দেখাবে। এবার প্রত্যেকটা ডিরেক্টরের নিজস্ব আচ্ছা, নিজস্ব একটা প্রসেসও আছে, কিন্তু যখনই অবশ্যই অভিরূপদা অবশ্যই, রেডি করছে প্রমোশনাল মেটেরিয়াল, ধরো রেডি করলো একটা, তো সেটা দেখাচ্ছে, এ হুম করছে, হুম ফিডব্যাক দিচ্ছে, হুম কথা হচ্ছে, হুম, সেটা ডেফিনেটলি হচ্ছে। কিন্তু অনেকের এক একজনের এক এক রকমের প্রসেস হয় না, কেউ ধরো পুরো প্রসেসটাতেই তোমাকে রাখতে চায়, কেউ ধরো এন্ড প্রোডাক্টটা হলে একদম তখন দেখাতে চায়। তো সেটা ডিপেন্ড, সেটা একদম, তোমাকে ফ্লেক্সিবল হতে হবে। বাট আমি নিজে থাকা পছন্দ করি আর কি, পুরো প্রসেসটার মধ্যে ইনভলভ। একদম একদম। অরিত্র, একটু বিতর্কিত প্রশ্ন হবে, কিন্তু দর্শক আমাকে কমেন্ট বক্সে জানানোর জন্য বলেছে, অরিত্র কাছে একটা প্রশ্ন করো, যে
ছবির ডেট কেন পিছিয়ে গেল? এটা কি অন্য কোনো রাজনৈতিক কারণ, না তুমি বলো এটা, যে ছবির ডেট 14 তারিখ থেকে কেন 1 তারিখে চলে গেল? আমি শ্রীমান ভার্সেস শ্রীমতির কথা বলছি। শ্রীমান ভার্সেস শ্রীমতির কত পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে যাতে আমরা শো পাই। মানে আমাদের যে ডিস্ট্রিবিউট করছেন তিনি বললেন যে একে পিছিয়ে যাও, আমরা 14 তারিখে অত শোজ দিতে পারবো না। তুমি দেখো 14 তারিখ নয়, মানে 1 তারিখেও তো শো রয়েছে, 1 তারিখে রেড 2 রয়েছে, 1 তারিখে মার্ভেলের ছবি রয়েছে, তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে না? মার্ভেলের কোন ছবিটা রয়েছে আমি ঠিক জানি না, মানে মার্ভেলের কোন ছবিটা মার্ভেলের ওই নতুন যেটা আসছে আর কি, ওই যে 6 ওয়ার যেটা আসছে, বলো না, থান্ডারবোল্ট। থান্ডারবোল্ট থান্ডারবোল্টস আসছে, থান্ডারবোল্টস আচ্ছা আচ্ছা। আসছে। না দেখো, এবার এখানে একটা ব্যাপার আছে, হলিউডের ছবির যে দর্শক, হিন্দি ছবির যে দর্শক, বাংলা ছবির দর্শকের সাথে কিন্তু ওভারল্যাপ করে না। তো রেড যে দেখতে যাবে বা থান্ডারবোল্ট যে দেখতে যাচ্ছে সে কিন্তু বাংলা ছবির দর্শক নয়। কিন্তু তুমি যদি 10 তারিখের দিকে বা 11 তারিখের দিকে তাকাও, দুটো বাংলা ছবি অলরেডি আছে। ঋতুপর্ণা সেনগুপ্ত পুরাতন, যেটা একটা এজেড অডিয়েন্সকে টার্গেট করছে, আর কিল বিল সোসাইটি যেটা সৃজিত মুখার্জির ছবি, SDF এর ব্যানার থেকে আসছে। তো এই দুটো সিনেমা হল নেবে, তার সাথে যদি আমাদের সিনেমাও আসতো তাহলে এটা ডিস্ট্রিবিউশন হতো, আমরা শো সংখ্যা কম পেতাম। তো আমাদের যে ডিস্ট্রিবিউটার সে আমাদেরকে বললো যে তোমরা একে রিলিজ করলে তোমার কোনো সিনেমার সাথে ওভারল্যাপ করবে না অডিয়েন্স, এবং যেহেতু ওটা একমাত্র বাংলা ছবি তাই জন্য কোনো প্রেশার পাবে না। মানে 25 তারিখেও দুটো বাংলা ছবি আছে, 25শে এপ্রিল একটা দুর্গাপুর জাংশন আছে, একটা আছে আড়ি, আর তারপরে ফার্স্ট মেটা কিন্তু ফাঁকা আছে। কিন্তু এক সপ্তাহ পরেই আমার বসের মতো বড় ছবি আছে। তো এইগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। কিন্তু 1 তারিখে কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো ছবি আছে, নানির ছবি আছে হিট 3, সুরিয়ার ছবি আছে রেট্রো, অজয় দেবগনের রেড 2, আর তুমি যেটা বলে হলিউডের ছবিটা আমি জানতাম না যে 1 তারিখে, বাট সেটাও আছে। ছবি কিন্তু অনেকগুলো আছে, কিন্তু বাংলা ছবি একটাই আছে, বুঝতে পারলে? তো বাংলা ছবির যে পর্যাপ্ত শো সেটা আমরা পাবো। আমাদের দেখো শাস্ত্রীর ক্ষেত্রে তুমি দেখবে যতগুলো লোকে হলে আমি জাস্ট এই প্রশ্নটাতেই ঢুকছিলাম তোমার কাছে, যে শাস্ত্রীয় প্রসঙ্গটাতেই ঢুকছিলাম, যে এটা একটা সত্যি আমি বলবো যে ব্যাপার, যে সেই সময় ভাবো যে শাস্ত্রীর মতো এত ভালো একটা ছবি কিভাবে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা। আমি জানি তুমি একদম ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে, তুমি ব্যাপারগুলো মুখ খুলতে হয়তো পারবে না, কিন্তু আমি অনবদাকেও প্রশ্নটা করেছিলাম যে মানে এরকম একটা ছবি, সেই ছবিটাকে কি ইচ্ছে করে সরিয়ে দেওয়া, বা সেই ছবিটার সাথে কি না কোথাও দেখো রাজনীতি দেখো আমি হলো? তোমাকে বলছি ব্যাপারটা হচ্ছে কি, যে এটা খুব মানে কম্পিটিটিভ একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তোমাকে হিট দিয়ে প্রুফ করতে হবে, তোমাকে কেউ প্ল্যাটারে সাজিয়ে কিছু দেবে না। তুমি দেখো এখন যারা সব থেকে সাকসেসফুল, ধরে নাও শিবুদা বা দেব, এরা প্রত্যেকে কিন্তু নিজেরা হিট দিয়েছে, তারপর আজকে এই জায়গাটা অর্জন করেছে। না হলে তুমি মনে করো, আমি জানি না তুমি সেই সময় তোমার মনে আছে কিনা, 2019-এর ডিসেম্বর মাসে যখন সাজবাতি বেরিয়েছিল, খুব লিমিটেড শোজ নিয়ে কিন্তু বেরিয়েছিল, কিন্তু সেই ছবিটা কিন্তু টনিকের ক্ষেত্রে তুমি বলতে পারো যে খুব কম ছবি রিলিজ করেছে। তো এবার ব্যাপার হচ্ছে যে যদি তোমার ছবিটাকে ওইভাবে অডিয়েন্স ল্যাপ আপ করে নেয় তাহলে ডেফিনেটলি সেটা ওয়ার্ক করবে। এবার ব্যাপার হচ্ছে ওইটাই, যে তোমাকে হিট দিয়ে প্রুভ করতে হবে, কেউ তোমাকে জায়গা ছেড়ে দেবে না, এটা প্রথম কথা। সেকেন্ড হচ্ছে আমার দেখো খারাপ লাগার জায়গা কি ছিল, যে আমাদেরকে শো কম দিয়েছিল, আমরা জানতাম আমরা শো কম পাবো, আমরা থার্ড শো পাবো আমরা জানতাম, কারণ একটা অনেক কিছু ডিপেন্ড করে এখানে। তো খালি তুমি ছবিটা কি বানিয়েছো সেটার উপর ডিপেন্ড করে না, তোমার ডিরেক্টর কে, তার পাস্ট ট্র্যাক রেকর্ড কি, তারপরে প্রডিউসার কে, কতটা এফোর্ট দেওয়া হচ্ছে, সব অনেক কিছু ম্যাটার করে। তো সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের সোনালির মতো সিঙ্গেল স্ক্রিন হলে পুরো ব্যালকনি হাউসফুল লোকে হাততালি দিচ্ছে, মিনারে যত লোকে দেখছে সবাই হাততালি দিচ্ছে, এবং নাইট শো, আমার মনে আছে নাইট শো গুলো কিন্তু ফুল যাচ্ছে তখন। প্রিয়া সিনেমা হলে নাইট শো দিয়েছে 11টা 40-50, সেখানেও কিন্তু 50-60% লোক ঢুকেছে এবং তারা এনজয় করছে। তারপর তুমি দেখবে যে যে জায়গাগুলো মানে সিনেপলিস, ডায়মন্ড প্লাজাতে, PVR, আইনক্স, সেখানেও কিন্তু লোক ঢুকছে, যারা দেখছে তারা এনজয় করছে। স্টারে আমার মনে আছে পুজো রবিবার শেষ হয়েছে, সোমবার দিনকে যেদিনকে অলরেডি অফিস খুলে গেছে সেদিনকে আমাদের কিন্তু দুপুর 1:30টার শো, সেই 1:30টার শোটাও কিন্তু হাউসফুল আছে। আমি নিজে পাবলিক রিয়াকশন রেকর্ড করে ছেড়েছি আমার ফেসবুক পেজে, এগুলো কিন্তু আমি বানিয়ে বলছি। এবার আমার কথা হচ্ছে হয়তো শো কম আছে, সেখানে তো লোকে এসে দেখছে, তোমাকে তো শোটাকে রিটেন করতে হবে, যে শোটা চলছে সেই শোটাকে তো অন্তত রাখো। প্রবলেমটা কোথায় হলো, তুমি দেখবে সাউথ সিটি আইনক্সে আমাদের শো ছিল হচ্ছে 6:30, সেই শোটা রোজ হাউসফুল যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হাউসফুল যাওয়া শোটাকে সরিয়ে দিল, দিয়ে করে দিল কটায়, 8টায়। এবার তুমি আমাকে লজিক্যালি বলো, একটা ফ্যামিলি 8টার সময় ধরো সিনেমাটা দেখতে ঢুকলো, আধ ঘন্টা করে অ্যাড চলে, মানে 1 ঘন্টা, মানে আমি 1 ঘন্টা অ্যাড করলাম, মানে 9টা থেকে ছবিটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট, কতক্ষণ হচ্ছে? 11টা।
বাড়ি পৌঁছাবে 11টা কখন? 12টা। ফ্যামিলি অডিয়েন্স সবসময় বিকেল বা সন্ধ্যের শো দেখতে পছন্দ করে, 6টা, 6:30 বা 7টা। তুমি যদি 8টা, 8:30টায় শো দিয়ে দাও, তো লোকে দেখবে না, তারপরে শোটা নেমে যাবে। এবার আমার কথা হচ্ছে যে 6:30টার শোটা তুমি 7টা করো, 7:30 করো অ্যাটলিস্ট। ওই শোটা তো পারফর্ম করছে, সেই পারফর্ম করা শোটাকে একদম নামিয়ে দিচ্ছ কেন? মানে ওটা আগের দিন অব্দি হাউসফুল দিচ্ছে, সেটাকে তুমি নামিয়ে দিচ্ছ কেন? আমার প্রবলেম হচ্ছে এটা নিয়ে, বুঝতে পারলে তো? আমার কথা বুঝতে হচ্ছে পেরেছি। যে তুমি স্টারে আমাদের 1:30টার শোটাকে 12:30টায় করে দিলে, ঠিক আছে? সেটাই। তখনও পারফরমেন্স দিচ্ছে, কিন্তু তখনও কিন্তু 50-60% অকুপেন্সি দিচ্ছে, তারপরে তুমি সরিয়েই দিলে। আর তোমাকে তো চান্স দিতে হবে, চান্স তুমি তো দিতে হবে। কম শো দাও, কিন্তু অ্যাটলিস্ট একটা দুটো করে তো হোল্ড তো করো। তুমি যে শো পারফর্ম করছে সেটাকেও সরিয়ে দিচ্ছে। এবার সেইটা নিয়ে আমার আমার বক্তব্য মনে ছিল, হচ্ছে আমার ঠিক আছে, ইনবক্সে অনেকে বলছে যে শাস্তির কেন শো নেই, শাস্তির কেন শো দেয়, লোকে কিন্তু দেখতে চাইছে, লোকে দেখার জন্য এক্সাইটেড, কিন্তু শো নেই, কিন্তু শো নেই, সেটা আমি দেখুন। বলছি আমার এটা যে সত্য। প্রথম ছবি ছিল দাবাড়ু, হুম, সেখানেও পাবলিসিটি কম হয়েছিল। আমি যখন ছবিটা মানে যে হলে আমি গেছি, তুমি দেখবে রিভিউজ সব পেপার, সব সোশ্যাল মিডিয়াতে, সব জায়গাতে 100% পজিটিভ রিভিউজ। হ্যাঁ আমি এবং আমি পজিটিভ রিভিউ দিয়েছি। যেখানে গেছি প্রত্যেকটা হুম, লোকে কিন্তু ছবিটাকে ভালো বলেছে, যে লোকে দেখেছে প্রত্যেকে ভালো বলেছে। শাস্ত্রীর ক্ষেত্রে কিছু জায়গায় মিক্সড রিয়াকশনও পেয়েছি, কিন্তু হুম, হুম, প্রচুর মানুষই কিন্তু ছবিটাকে ভালো বলেছে, এনজয় করেছে। শহরের বাইরেও কিন্তু চলেছে। চলেছে। হ্যাঁ। মুর্শিদাবাদের দিকে ওই যে আমাদের কি যেন বহরমপুরে যে একটা দেখবে আছে হুম, না, হুম, কি যেন ওই একটা হল আছে, আমার নামটা হুম। এখন মনে পড়ছে না। ওই হলটাতে, ওই বহরমপুরে একটা হল আছে। কান্দি 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 কান্দির দিকে। না 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 না, বহরমপুরে একটা হল আছে, কি যেন, আচ্ছা কি আচ্ছা মানে ছোট আর কি, মিনি প্লেক্স টাইপের। ওখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে অব্দি কিন্তু চলেছে ছবিটা। ওখানেও কিন্তু তাহলে অলমোস্ট ফিলিং ফাস্ট কিন্তু করে চলেছে। কিন্তু সেগুলোকে সবই যদি তুমি সরিয়ে দাও, তখন তো মুশকিল না। সরিয়ে দাও, সেটা তো সমস্যা। তা শ্রীমান ভার্সেস শ্রীমতের ক্ষেত্রে কি তোমরা আশাবাদী যে এই বাংলা সিনেমার ক্ষেত্রে এটা হবে না ফার্স্ট মে যদি রিলিজ করে আপাতত? দেখো, এবার এরম ভাবে তো কেউ শিওর শট কিছু বলতে পারে না যে কি হবে কি আচ্ছা, হবে না। এই সিনেমার জিনিসটাই পুরোটাই হচ্ছে একটা পুরো মানে জুয়ার মতো, পুরো গ্যামলিং। জোয়ার মতো। কেন আমি তোমাকে বলছি, কদিন আগে দেখবে আমির খান একটা ইন্টারভিউ দিচ্ছিল, আমির খান বলছিল যে এই লাইনটা হ্যাঁ, এতটাই আনসার্টেন যে আমরা দেখতে পাই যে অনেক অ্যাক্টর খুব ভালো, দারুণ অভিনয় করে, কিন্তু তার ক্লিক হচ্ছে না, মানে তার সাকসেস পাচ্ছে না। কিন্তু কেন, এটার কোনো ব্যাখ্যা নেই, এটা কপালের ব্যাপার। তুমি দেখবে এরকম একদম। প্রচুর ডিরেক্টর আছে, খুব ভালো ডিরেক্টর, খুব ভালো রাইটার, ভালো ছবি বানাচ্ছে, কিন্তু সেটা সাকসেসফুল হচ্ছে না। তো এইটা কিন্তু ম্যাটার করে, মানে ওইটা কিন্তু তোমার কপাল। ওই 10% লাক যেটা, সেটা যে কখন ফেভার করবে, যেদিনকে ফেভার করবে সেদিনকে তুমি ফাটিয়ে দেবে। কিন্তু যেদিনকে ফেভার ফাটিয়ে। করবে না, সেদিনকে তুমি যতই ভালো ছবি বানিয়ে নাও, ও কিছুতেই হবে না। এবার আমরা আশাবাদী, আমরা চেষ্টা করেছি এই ছবিটার মধ্যে যে যাতে দর্শকের ভালো লাগে, সেটা আমাদের চেষ্টা আছে। এবার দেখা যাক, বাকি তো দর্শক দেখে বলবে, তোমরা দেখে বলবে যে কেমন লেগেছে। একদম। আমি এই এই লাখের ব্যাপারে একটা প্রশ্ন করতে চাই। কয়েকদিন আগে একটা কাটিং আমি পড়ছিলাম যেখানে পথিকৃৎ বসু ইন্টারভিউ দিয়েছিলেন। তো সেখানে বলা হচ্ছে যে পথিকৃৎ বসু এত ইন্টেলিজেন্ট একজন ব্রিলিয়ান্ট ডিরেক্টর, কিন্তু কোথাও যে কপাল তাহলে সে ফেভার করছে না, প্রথম থেকে ছবিগুলোতে ব্লকবাস্টার হচ্ছে। তো তোমার কি মনে হয় যে পথিকৃৎ বাবু তখন ইন্টারভিউতে বলছেন যে সময় আসবে, তারা তো আগামী ছবি ব্লকবাস্টারের জন্য হয়তো প্রস্তুত হচ্ছে। তো তোমার কি মনে হয় যে এটা একটা লাখের ব্যাপার ডিরেক্টরের ক্ষেত্রে, পথিকৃৎ লাকের বাবুর ব্যাপার তো ক্ষেত্রে যে ডেফিনেটলি যেটা বললাম, মানে তুমি দেখো, একটা লোক ধরো কেরিয়ারের প্রথম দিকে 4টে রিমেক ছবি করেছে, ঠিক আছে, তারপরে সে কিন্তু অনেকদিন রিমেক ছবি করেনি, তার জন্য কিন্তু সে মাঝে অনেক বছর কাজও পায়নি, যেহেতু রিমেককে না বলেছে। এই জন্য কিন্তু লোকে ভরসা করেনি যে অরিজিনাল ছবি করতে হুম, পারবে। তারপর কাছের মানুষ ছবিটা করেছে। তুমি হুম, কাছের মানুষ ছবিটার ট্রেলারটা খোলো ইউটিউবে, ঠিক আছে, হুম, খুলে হুম, তার কমেন্ট সেকশনে নিউয়েস্ট করে তুমি দেখো কমেন্টস হুম, গুলো, তুমি দেখবে কি অনেক লোকে এখনো কমেন্ট করছে যে ছবিটা দেখলাম সেদিনকে টিভিতে বা ওটিটিতে দেখলাম, হুম, খুব ভালো লেগেছে। হুম। কাছের মানুষ ছবিটা কিন্তু ভালো ছবি, ভালো ছবি, কাছের মানুষ অনেক ভালো একটা অন্য ছবি। রকমের ছবি। তারপর দাবাড়ু অন্যরকমের একটা ছবি। স্পোর্টস ড্রামা ছবি। তারপরে শাস্ত্রী তুমি যদি দেখো একটা ফ্যান্টাসি ড্রামা ছবি, ঠিক আছে। আমার ছবি। শ্রীমান ভার্সেস শ্রীমতী একটা রোমান্টিক কমেডি, ফ্যামিলি, একটা কমেডি। কোর্ট কেসকে নিয়ে একটা অন্য রকমের ছবি। প্রত্যেকটা ছবিতে কিন্তু তুমি দেখো ছবিগুলো কিন্তু একরকম নয়, কিন্তু না না। দে আর ডিফারেন্ট ফিল্মস। এবং আমাদের হ্যাঁ, প্রত্যেকবার টার্গেট এটাই থাকে, আমি এই 3 নম্বর বার কাজ করছি প্রদীপ্তিদার সাথে। প্রত্যেকবার টার্গেট এটাই থাকে যে অডিয়েন্সকে এন্টারটেন করো। আর তুমি তো আমাদের ছবিগুলো দেখেছো, তুমি বলো কোনো একদম জায়গায় একদম। কি বোরিং ছবি? আমাদের না ছবিগুলো না, কিন্তু যথেষ্ট মেন স্ট্রিম ওয়েতে ট্রিট করা। তুমি দাবাড়ু দেখে নাও, একদমই তাই। অ্যাকশন আছে, গান একদম। আছে, কমেডি আছে, রোম্যান্স আছে, ফ্যামিলি ইমোশন আছে, সবকিছু আছে। তুমি শাস্ত্রীতেও দেখো, সব আছে। মিঠুন সব চক্রবর্তীকে আছে। লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করা আছে তার সেই ফ্যান্সদের জন্য।
ফ্যামিলি ইমোশন আছে, সোশ্যাল মেসেজ রয়েছে, কমেডি রয়েছে, অ্যাকশন রয়েছে, সবকিছু রয়েছে। আমরা কিন্তু ছবি ওইভাবেই বানাই, কিন্তু এবার ওয়ার্ক কেন করছে না আমরাও বলতে পারবো না। এটা দেখো, কোনোদিনও নিশ্চয়ই একটা ওয়ার্ক একটা করবে, দেখা যাবে। একদম একদম আমরা আমরা দর্শকদের কাছে আশাবাদী যে শ্রীমান ভার্সেস শ্রীমতী ব্লক বাস্টার হোক, অরিত্রদা আরো না, আরো না, এবার আরো তুমি দারুণ দেখো, দারুণ সব আছে। আমি বলছি, ধরো ইউটিউবে তুমি অনেস্টির সাথে ভিডিও হ্যাঁ, বানাচ্ছ, তো তুমি রিসার্চ একদম করছো, তুমি খেটে সিনেমাটা দেখছো, রিভিউ করছো, তুমি দেখবে হয়তো একজন কেউ কিছুই জানে না, কিন্তু ভিডিও করছে, প্রচুর ভিউ তুলে নিচ্ছে, ঠিক আছে, একদম একদম তার লাক ফেভার করছে এবং সে একটা ফর্মুলা ধরে নিয়েছে, সে একটা ধরে প্যাটার্নে রয়েছে, ভিডিও বানাচ্ছে, ওটাই করছে। তুমি যতই করছে খেটে তাই তো? করছো, তার মানে কি তোমার খামতি আছে হার্ডওয়ার্কে? নেই তো। না না না, তোমার কি খামতি আছে? নেই, হার্ডওয়ার্কে খামতি নেই। আচ্ছা, না তুমি শিখছো, করছো, তোমার ট্যালেন্ট আছে, তুমি করছো, চেষ্টা করছো, কিন্তু ওই লেভেলে সাকসেস আসছে না। সেটা তো আমাদের হাতে থাকে না, না কার চ্যানেল ক্লিক হাতে করবে থাকে। করবে না। তো এটা লাইফের যে কোনো জায়গাতেই কিন্তু জিনিসটা মানে এই যে চেষ্টা তো প্রত্যেকেই করছে, কিন্তু সবাইটা কি সাকসেসফুল হচ্ছে? সাকসেসফুল হচ্ছে না, একদম একদম। আচ্ছা, আমি একদম এবারে শ্রীমান ভার্সেস শ্রীমতীতেই ঢুকবো, যে এই ছবির আইডিয়া, মানে এত দীর্ঘ একটা বিবাহ বিচ্ছেদের মামলা, সেটা তোমার, এটা কি পরিচালকের সাথে আলোচনা করে, নাকি এটা তুমি নিজে স্ক্রিপ্ট লিখেছিলে, তারপর পরিচালক তোমার কাছে এসেছিলেন এবং মিঠুন চক্রবর্তীকে কাজ করার কথা ভাবলে এই ছবি, এবং অঞ্জন হ্যাঁ, দত্ত না, রয়েছে? এটা হয়েছিল কি যে আমরা ওই তখন শাস্ত্রীর মনে হয় পোস্ট প্রোডাকশন না, শাস্ত্রী না, সরি সরি সরি, দাবাড়ু। দাবাড়ু হ্যাঁ, তখন রিলিজের কাছাকাছি চলে এসছে, ঠিক আছে, আর সেই সময় শাস্ত্রীর ডাবিং হচ্ছে আর কি। তো তুমি দেখবে আচ্ছা দাবাড়ুর টিজার দেখে মিঠুন দা একটা রিয়াকশনও দিয়েছিল, ঠিক আছে, আচ্ছা। তো সেটা হ্যাঁ, ভিডিও আমরা পোস্টও করেছিলাম। তো যাই হোক, তো সেই সময় আর কি মিঠুন দা ডাবিং টাবিং করতে আসছে, সবকিছু করতে আসছে। তো সেই সময় সময় আমি একটা আর্টিকেল পড়লাম হঠাৎ করে, যে ইন্ডিয়ার লংগেস্ট রানিং ডিভোর্স কেস, এবং আমি দেখলাম একটা পয়েন্টের পরে মানে সেটা একটা অদ্ভুত ভাবে জিনিসটা মানে এগিয়েছে, হয়েছে। আমি বললাম এটা ইন্টারেস্টিং একটা ছবি হতে পারে। তো আমি প্রতিকৃত দাকে প্রথমে বললাম যে জানো তো এরকম একটা আইডিয়া আছে, এটার উপর যদি ছবি করা যায়। তো প্রতিকৃত দা প্রথমে আমাকে বলেছে যে কিরম ভাবে হবে, হবে, ও হয়তো ভিজুয়ালাইজ করতে পারেন। তো তখন আমি বললাম যে ঠিক আছে, আমি এটাকে ভেবে লিখে আনছি। তো আমি তখন এটাকে ভাবলাম যে এটা কিভাবে গল্পটা এগোতে পারে, কি হতে পারে, কি হতে পারে, মাথায় মাথায় ভাবলাম। আমার আইডিয়াটা যেই লক হয়ে গেল মাথার মধ্যে, যে এইরকম এরকম ভাবে এগোবো, ফ্লোটা হয়ে গেল, তখন আমি এটা লিখতে শুরু করলাম। আমি এটার কোনো গল্প এরকম 2 পেজ আর কিছু লিখিনি, আমি ডাইরেক্ট স্ক্রিন আচ্ছা প্লে লিখতে আচ্ছা শুরু করেছি, সিন বাই সিন, 1 সিন 2 সিন 3 করে করে লিখতে শুরু করেছি। আচ্ছা তো আমি দেখলাম যে পুরোটাই হয়ে গেল আর কি, মোটামুটি এক সপ্তাহের মধ্যে আই ওয়াজ রেডি উইথ দ্য বেসিক ড্রাফট। এবং আমি তখন কি করলাম, আমি না প্রথমে প্রতিকৃতাকে শোনালাম না, আমি কয়েকজনকে শোনালাম আর কি, বন্ধু বান্ধব অনেকজনকে শোনালাম, শুনে একটা ফিডব্যাক পেলাম, দেখলাম যে প্রত্যেকে এনজয় করছে। অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে প্রচুর কমেডি আছে, বুঝতে পারলে? তো আমি দেখলাম আচ্ছা যে আচ্ছা লোকে এনজয় করছে। তখন আমি প্রতিকৃতাকে বললাম যে তুমি দেখা করো আমার সাথে, দেখা করলো, আমি তখন শোনালাম। তো ভাল লাগলো, প্রতিকৃতা বলে এটা বেশ ভালো আছে। আমি বললাম ওকে, গট ইট। তো বললো এবার, তখন আমরা তারপরে আমরা প্রডিউসার খোঁজা শুরু করলাম, ঠিক আছে। তখন কিন্তু আচ্ছা শাস্ত্রীর শুটিং হয়ে গেছে, শাস্ত্রীর ডাবিং টাবিং চলছে, আর দাবাড়ু রিলিজ করার সময় সময় এসছে। আচ্ছা এরকম করতে করতে দাবাড়ু রিলিজ হয়ে গেল, তারপরে আরো কিছুদিন পেরিয়ে গেল। তারপরে একদিন গিয়ে আমরা একটা কোনো প্রডিউসার প্রতিকৃতা পেলো, কাহাক স্টুডিওস, তাদেরকে এই গল্পটা শোনালো, তাদের পছন্দ হলো। সেই সময় আবার আমরা আমাদের শাস্ত্রীর প্যাচ ডাবিং করছিলাম, মানে কিছু পোর্শন এর আচ্ছা। রিডাব করছিলাম। তো হুম, মিঠুন দা হুম, এসেছিল একদিন, হুম, সকালবেলা ছিল আমার মনে আছে। তো আমাকে প্রতিকৃতা হুম, বললো যে তুই আয় তো, ঠিক আছে। তো আমাকে যখন বলেছিল যে কাস্টিং কি ভাবছিস, রাইটারকে প্রথমে হুম, জিজ্ঞেস করে যে কি কাস্টিং ভাবছিস, হুম, কাকে হুম, ভেবে চরিত্র, হুম, আমি বললাম যে মিঠুন দা, অঞ্জন দা, ঠিক হুম। আছে। আচ্ছা তো বললো যে আচ্ছা আহ, এটা কখনো হয় নাকি। তো তারপরে আমি বলছি আরে ভাবতে কি প্রবলেম আছে। সেই তো সেই দেখো, যখন প্রতিকৃতি আমাকে ফোন করলো, বলে শোন প্যাচ ডাবিং আছে, মিঠুন দা ভোরবেলা আসবে, 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসবে, তুই তাড়াতাড়ি আয়। তো আমি অফিস গেছিলাম, আমি অফিস থেকে ছুটেছি, ঠিক আছে, মানে ওখানে একটু ম্যানেজমেন্ট দিয়ে ছুটেছি। গিয়ে পৌঁছেছি, মিঠুন দা তখন ডাব করছে। মিঠুন দা ডাবিং শেষ করলো, করে বেরিয়ে জল খাবার খাচ্ছে। তো ওই যেখানে যেখানে ডাবিং করছিল, যে ডাবিং স্টুডিও, ওখানে যে মানে কি বলবো ক্যান্টিন টাইপের আছে, ওখানে বসে খাচ্ছিল হুম, মিঠুন দা। তা প্রতিকৃতা বলে যে দাদা একটা গল্প আছে, অরিত্র লিখেছে, আপনাকে শোনাতে চাই। বলে হ্যাঁ শোনা শোনা, আমি খেতে খেতে শুনছি। তো আমি শোনালাম, মিঠুন দা খেতে খেতে শুনলো, শুনে বললো ওকে ডান, আমি করবো, ঠিক বেশ আছে। বাস। তো মিঠুন দা অন হয়ে গেল। তো মিঠুন দা বললো ঠিক আছে। তো তোরা, তারপরে প্রতিকৃতি আর কি ফর্মালিটিস কি কি করতে হবে, কি করতে হবে সেগুলো হয়েছে। এবার তারপরে আবার আমরা ভাবছি যে আচ্ছা এই আরেকটা যে ক্যারেক্টার আছে তাকে এবার আমি মনে মনে অঞ্জন দা ভেবে রেখেছি, কিন্তু আমি আর কিছু বলছি না, কারণ
আমাদের ছবির যে পিচ, যে টোন, তাতে মানে কমার্শিয়াল একটা ছবি, সেখানে অঞ্জন দত্ত আদৌ করবেন কিনা এরকম একটা ব্যাপার থাকে আর কি, মানে প্রহিবিশন ছিল। তো এবার প্রথমে আমরা অন্য অপশন ভাবছি, যে চিরঞ্জিত চক্রবর্তী যদি হয়, বহুদিন পরে চিরঞ্জিত চক্রবর্তী আর মিঠুন চক্রবর্তী একসাথে, সেটাও হতে পারে। ভাবে নানান রকমের পারমুটেশন কম্বিনেশন আমরা ভাবছি। তো ভাবতে ভাবতে আমি মানে আমি হঠাৎ বলেই ফেললাম মিঠুন দাকে, যে মিঠুন দা অঞ্জন দত্ত যদি হয়। তো মিঠুন দা বললো ভেরি নাইস, ওনাকে উনি হলে সব থেকে ভালো হয় আর কি। এবার অঞ্জন দাকে কনভিন্স করবো কি করে, আমাদের তো ভয় লাগছে প্রত্যেকে, আর প্রতিকৃত চিনতো না অঞ্জন দত্তকে। তা আমি অঞ্জন দাকে ফোন করলাম, আমি করে বললাম যে আপনার কাছে একবার দেখা করবো। বলছে কি ব্যাপার বলো। আমি বলছি না না, বাড়িতে গিয়ে বলবো। তো ওনার বাড়িতে চলে গেলাম ডাইরেক্টলি, আমি আর প্রতিকৃত। গিয়ে ওনাকে পুরোটা ন্যারেট করলাম, বললাম এরম 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 ভাবছি, এই করছি। অঞ্জনদা বলছে আমি এরকম চরিত্র আমি করতে পারবো তো? আমি বলছি হ্যাঁ, আপনি 100% করতে পারবেন। আমার একটা এমন অভিনেতা চাই যার সামনে মিঠুন চক্রবর্তীও ফিকে লাগবে, মানে মিঠুন চক্রবর্তী ওরকম স্টলওয়ার্ড, তাকে টেক্কা দিতে হবে, ঠিক আছে? তো তার মানে আরো তোমার ওরকম লেভেলে অ্যাক্টর চাই। তো অঞ্জনদা বললো ঠিক আছে, এমনি তো আমার সব ভালো লাগছে, কিন্তু আমাকে একটু ভাবার সময় দাও। আমার এক দুটো গানের শো আছে বেঙ্গলে বিভিন্ন জায়গায়, আমি সেগুলো করে টোরে তারপর জানাচ্ছি। বেশ কিছুদিন হয়ে গেছে, অঞ্জনদা জানাচ্ছেন না। তারপরে একদিনকে রাত্রিবেলা প্রায় 12টা বাজে আমাকে উনি ফোন করলেন। আমাকে বললেন দেখো আমার সবই ভালো লেগেছে, কিন্তু তুমি আমাকে অনেস্টলি, আমি তো তোমাকে বন্ধুর মতো মনে করি। মানে অঞ্জনদা খুব আমাকে ফোন টোন করেন, মানে আমেরিকাতে গেলে ওখান থেকেও ফোন করেন। অঞ্জনদা বলে তোমাকে তো আমি বন্ধুর মতো মনে করি, তুমি আমাকে একটু এটা বলো তো, যে কেন, মানে এক লাইনে বলো যে ওয়াই শুড আই ডু দিস ফিল্ম, কেন আমার করা উচিত। তখন আমি বললাম যে এক লাইনে এবার কি বলবো, অলরেডি গল্প চরিত্র সব তো বলেই দিয়েছি, এক লাইনে কি বলা যেতে পারে। তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি বললাম যে দেখুন অঞ্জন দা, আপনি তো প্যারালাল সিনেমা করেছেন, নাসিরুদ্দিন শাহ ওমপুরিও তো প্যারালাল সিনেমা করেছে, কিন্তু তারপরে তো নাসিরুদ্দিন শাহ এসে তো ইয়ে হে জালবার মতো সিনেমা, ত্রিদেবের মতো সিনেমা, বিশ্বআত্মার মতো কমার্শিয়াল ছবি করেছে। ওমপুরিও তো আর্ধে সত্যও করেছে, আবার হেরাফেরিও করেছে। আর আপনি অ্যাল পাচিনো, রবার্ট ডিনেরোকেও যদি দেখেন, তারাও তো কমার্শিয়াল ছবি করেছে। রবার্ট ডিনেরো তো মিট দ্য পেরেন্টস করেছে, তারপরে ইন্টার্নের মতো ছবি করেছে। এগুলো তো সবই মেন স্ট্রিম ছবি। আবার একটা টাইমে মার্টিন স্করসেজির সাথে গ্যাংস্টার ছবিও করেছে। তো তারা যদি করতে পারে, আপনি আমাদের কাছে রবার্ট ডিনেরো, নাসিরুদ্দিন শাহ, ওমপুরি, তাদের থেকে তো আমি কোনো অংশে আপনাকে কম দেখি না। তো তারা যদি দুটোর মধ্যে করতে পারে, আপনি কেন করতে পারবেন না? তখন বললো ঠিক আছে আমি করছি, আমি ডান, লেটস ডু ইট। তখন এবার এবার দেখো ওনার ইনভলভমেন্ট দেখো, উনি যেহেতু নিজে ডিরেক্টর প্লাস অ্যাক্টর প্লাস ওনার অনেক সেন্স আছে। আচ্ছা, উনি এই ছবিতে গানও গেয়েছেন, নিজে গান কম্পোজ করে গান গিয়েছেন। ওনার গানটা খুব শীঘ্রই আসবে, সেটা খুব তোমাদের মানে অবাক করে দেবে আর কি ওই গানটা। যাই হোক, তো সেই গানটা যাই হোক, তো এবার উনি তখন শুরু করলেন যে আমার লুকটা কিরকম হবে, আমি কি ধরনের জামা কাপড় পরবো। উনি এগুলো সবই কিন্তু নিজে ডিসাইড করেছেন। এটাই আর কি ওনার হোমওয়ার্ক। উনি স্ক্রিপ্ট পড়ে চরিত্রটা এরকম হতে পারে, এই লোকটা এতদিন আমেরিকায় ছিল, এরকম জামা কাপড় হবে, এইভাবে কথা বলবে, এইভাবে হাঁটবে, সবকিছু উনি তারপর নিজে প্ল্যান করেন এবং সেই অনুযায়ী উনি ইনপুট দিতে শুরু করেন। তো এটাই আর কি ওনার ইনভলভমেন্ট। এবং যখন এদের দুজনের যে কটা সিন আছে, আমি তোমাকে বলছি যখন ট্রেলার ড্রপ করবে, তোমরা একটা সিন আছে, ওই সিনটা দেখো খালি, আর সিনেমাতে গিয়ে সিন গুলো দেখো। মানে ট্রেলারে একটা রয়েছে, সেটা একটু মজার সিন, সেটা আমরা রেখেছি। আর সিনেমাতে কয়েকটা সিন রয়েছে, মজা আছে এবং সিরিয়াস কিছু সিন আছে। জাস্ট দুজনের ওই পারফরমেন্সটা দেখো, মানে জাস্ট দেখো, নোটিস করো। আমি শিওর অডিয়েন্সে ভালো। আচ্ছা, অরিত্র আমাকে বলো যে মানে এই সিনেমাটা টিজারে আমরা বুঝতে পেরেছি 3টে লেয়ার রয়েছে, 3টে সময়কাল। একটা সত্যম রশ্মি রয়েছে, একটাতে পরমব্রত এবং মধুমিতাকে দেখছি, এবং একটাতে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা ম্যামকে দেখছি। তো 3টে লেয়ারকে একটা সিনেমার মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে তুলে দেওয়া তো খুব কঠিন কাজ হবে। স্ক্রিন প্লে রাইটার হিসেবে তোমাদের এই কাজটা করতে তিনটে লেয়ার বা তিনটে টাইম লাইনের গল্প নয়, টাইম লাইন অ্যাকচুয়ালি দুটোই আছে, ঠিক আছে? এখানে মিঠুনদা আর অঞ্জনা বসুর কম বয়সটা প্লে করছে সত্যম এবং রোশনি, ঠিক আছে? আর তাদের একটা ফ্ল্যাশব্যাক পোর্শন আছে, যেটা একটা মোটামুটি চাঙ্ক আছে। আর বাকি গল্পটা পুরোটাই এই যে পরমব্রত চট্টোপাধ্যায় বা মধুমিতা সরকারকে দেখতে পাচ্ছি, এগুলো সব প্রেজেন্ট মধ্যেই আছে। মানে এটা আলাদা কোনো টাইম লাইন নেই, টাইম লাইন দুটোই, একটা প্রেজেন্ট একটা পাস্ট। আর কিন্তু আমার মনে হয়, মানে তুমি দেখে তোমরা বলো না, আমরা চেষ্টা করেছি, মানে ইভেন তুমি দেখবে দাবারু ছবিটার মধ্যে অনেকগুলো চরিত্র ছিল, মায়ের চরিত্র ছিল, দাদুর চরিত্র ছিল, বাবার চরিত্র ছিল, ঠিক আছে? অনেকগুলো চরিত্র ছিল, প্রত্যেককেই কিন্তু জাস্টিফাই করানো হয়েছিল। একটা কোচের চরিত্র ছিল যেটা চিরঞ্জিত চক্রবর্তী প্লে করেছিল, প্রত্যেককে কিন্তু আমরা জাস্টিফাই করিয়েছিলাম, প্রত্যেকে কিন্তু নিজস্ব একটা আর্ক আছে।
সেটা কিন্তু আমরা এই ছবিটার মধ্যেও মেনটেন করবার চেষ্টা করছি, যে আমাদের মাল্টি স্টারার হলেও আমাদের যেন প্রত্যেকটা ক্যারেক্টারের আর্ক থাকে, তো সেটা আমরা মেনটেন করবার চেষ্টা করেছি। একদম একদম। আর প্রথম গান আমরা অলরেডি রিলিজ করে গেছে, দাও উলু দাও, আমরা শুনেছি, দারুণ গান হয়েছে, মানে সত্যি দারুণ গান হয়েছে, এবং শ্রেয়া ঘোষালের গলায় শুনতে পাচ্ছি নিস্তব্ধ। আর পাপন পাপন দারুণ দারুণ করেছে। তো এই গানটার শুটিং এর কিছু মুভি, এটা কি মানে সিনেমা থেকে সিন কেটে কেটে করে, না আমরা সিনেমার মধ্যে একটা অন্য কিছু দেখতে পারবো? না না, সিনেমার কিছু সিনকে ইউজ করা হয়েছে এখানে। এটা হ্যাঁ, বেসিক্যালি সেটাই বিয়ের বুঝতে শুটে আর কি পেরেছিলাম। হ্যাঁ। হচ্ছে, পুরো গানটাই তুমি যদি লিরিক্সটা আচ্ছা দেখো পুরোটাই বিয়ে কেন্দ্র আচ্ছা করে, তো আচ্ছা সেইভাবেই আর কি আচ্ছা, করা আছে। করা মানে হয়েছে। যেটা আর কি আচ্ছা, সত্যম যাই রশ্মির হোক। বিয়েটা দেখতে পাচ্ছ, সেটা আর কি পুরোটা হম ওই হম। গানটার মধ্যে দিচ্ছে। এটা দারুণ দারুণ, আমি দারুণ ভাবে এক্সাইটেড হয়েছি। ট্রেলারটা কিছুদিনের মধ্যে মুক্তি পাবে, তারপর কিন্তু ফার্স্ট মে দর্শকরা বড় পর্দায় শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখতে পাবে। তোমার পরের ছবি মৃগয়ানে আমি সেরকম কিছু বলতে চাই না, মৃগয়ার থিমটা কি যদি একটু করে দর্শকদের বলো। মৃগয়াটা বেসিক্যালি একটা রিয়েল পুলিশ স্টোরির উপর। একটা 2021 সালে একটা ঘটনা ঘটেছিল আমাদের এখানে, যে শোভাবাজারের যে রেড লাইট এরিয়া আছে সেখানে একজন প্রস্টিটিউট মারা গেছিল। তো কলকাতা আচ্ছা। পুলিশ, যে ওখানে যে বটতলা থানা রয়েছে, সেই থানা থেকে হুম, হুম। একটা টিম মানে অনেক দূরে গিয়ে, মানে উত্তরপ্রদেশ ওই জায়গায় গিয়ে ক্রিমিনালস গুলোকে ধরে নিয়ে আসে। তো এই যে কিভাবে আচ্ছা ওরা ট্র্যাক করে গেল এবং কিভাবে তাদেরকে অ্যারেস্ট করলো, এবং কিভাবে উত্তরপ্রদেশে তুমি একটা লোককে অ্যারেস্ট করছো, তারও তো গ্যাং ট্যাং হুম সবকিছু আছে। তো হাউ ইউ আর হুম ব্রিঙ্গিং দ্যাট পার্সন ব্যাক, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। তো সেইটার ওপরই পুরো ছবিটা। এবং ওই ছবিটা ইটস আ ভেরি ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম। মানে তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে, মানে ওই ছবিটা মানে ওই রকম ছবি বাংলাতে হয়নি, মানে হয়নি লাস্ট আচ্ছা। হুম। 25-30 বছরে তো ওই ছবি হয়নি এখানে, 100% শিওর। আমরা 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 excited। আমি লাস্ট প্রশ্ন, অরিত্রদের কাছ থেকে সময় বেশি নেবো না, লাস্ট প্রশ্ন। মিঠুন চক্রবর্তী একটা কয়েকদিন আগে ইন্টারভিউ দিয়েছেন যে আমি 1 কোটি টাকা চার্জ করি বাংলা ছবিতে, তুমি হয়তো জানো, ইন্টারভিউতে তুমি দেখেছো, 1 কোটি টাকা চার্জ করি, বাংলা সিনেমা এর উপরে বাজেট তুলতে পারলো না। বাংলা সিনেমা খুব কম দিনের মধ্যে গোটা প্যাকেজটা রেডি করে, যদি বাজেট বাড়ানো যায়, টাইম বাড়ানো যায়, তাহলে হয়তো ভালো কিছু আমরা পাবো। এই সম্পর্কে তোমার দু একটুকু মন্তব্য আমরা শুনতে চাই। দেখো, এটা একটা ভিশিয়াস সাইকেলের মতো তো ব্যাপারটা, যে মার্কেট ছোট হয়েছে তাই বাজেট কমেছে, বাজেট কমেছে তাই সিনেমার মান কমেছে, মান কমেছে তাই আরো দর্শক কমেছে, আরো মার্কেট ছোট হয়েছে। তো এটা একটা ভিশিয়াস সাইকেলের মতো, ঠিক আছে। এবার এই মার্কেটের মধ্যেই তুমি যদি রিস্ক নিয়ে বড় ছবি বানাও, সেটা একটা চান্স আছে যে ব্যবসা বড় করতে পারে। ধরে নাও খাদান, বড় করে করা হয়েছে হয়েছে, বহুরূপী করা হয়েছে, প্রপার প্রমোশন করা হয়েছে, ছবি চলেছে, তো সেটাও হতে পারে। তো তোমাকে বড় ছবি করতে হবে, বড় করে প্যাকেজিং করতে হবে, এন্টারটেইনিং ছবি করতে হবে। এরকম বহুরূপী খাদানের মতো ছবি বছরে 7-8টা দরকার আছে বাংলা ছবিকে রিভাইভ করতে গেলে। এবার সব প্রডিউসারের পক্ষে সম্ভব হয় না, সব প্রডিউসারের পক্ষে ছবি, আচ্ছা ছবি ভালো বানালেও প্রত্যেকটাকে মার্কেটিং করার মতো যে বাজেট, সেটা সবসময় থাকে না। তো এরকম নানান রকমের চ্যালেঞ্জেস চলে আসে। তো এই জন্যই বাংলা ছবি ওই জায়গাটা পৌঁছাতে পারেনি। এবং ডেফিনেটলি কি হয়েছে বলতো, আমাদের এখানে হল বন্ধ হয়ে গেছে। বন্ধ এবং হয়ে সেটা গেছে। আগে, এবার তুমি হলে মালিকদের জিজ্ঞেস করলে তারা বলবে সেরকম ছবি আসেনি, যেই জন্য হল বাঁচেনি। আর যদি তুমি মানে যারা মেকার তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে তারা বলবে যে গ্রামের দিকে হল বন্ধ হয়ে গেছে বিকজ মানে কোয়ালিটি খারাপ, তাই জন্য ছবি চলেনি, তাই জন্য ছবির মার্কেট কমে গেছে। এবার তুমি কাকে ব্লেম করবে? ঠিক আছে, দুটোই কিছু না কিছু ভাবে পার্সিয়ালি, যে আচ্ছা। যে সিনেমা বানানো হচ্ছে সেই সিনেমাটা আদৌ ওখানে গিয়ে চলবে, মানে ওই হলের জন্য আদৌ ফিজিবল। আর হলটাও ঠিকঠাক ভাবে যে মেনটেন করা, ইনফ্রাস্ট্রাকচার, তুমি দেখবে এখনো এরকম প্রচুর হল আছে সিঙ্গেল স্ক্রিন, কাঠের চেয়ার, এসি নেই, আচ্ছা। গরম, ঘামছে লোকে। বাট এখন লোকে ওইভাবে ছবি দেখতে চায় না। ঠিক আছে, একটা হ্যাঁ। বেসিক এয়ার কন্ডিশন হবে, একটা একটু গদিওয়ালা সিট হবে, যেগুলোতে হচ্ছে সেখানে একটা দর্শক যাচ্ছে। এবার এটাও একটা ব্যাপার আছে যে আগে ওই কাঠের চেয়ার বা এমনি সাধারণ হলে যে টাইপের দর্শক আসতো, সেই ক্যাটাগরির দর্শক কিন্তু এখন পুরোপুরি বাংলা ছবি থেকে অফ হয়ে গেছে। মানে একটা লোয়ার ইনকাম স্টার্টার একটা অডিয়েন্স ছিল, তারা কিন্তু পুরোপুরি অফ হয়ে গেছে, তারা কিন্তু এখন আর বাংলা ছবি দেখেই না, তারা কোনো ছবি অ্যাকচুয়ালি দেখে না। কারণ ছবি কারণ তুমি দেখেন। দেখবে তারা মাল্টিপ্লেক্সে তারা যেতে পারে না, সিঙ্গেল স্ক্রিন গুলো এমন করে দিয়েছে, এমন নিজের টিকিটের প্রাইস বাড়িয়ে দিয়েছে যেখানে তারা যেতে পারে না, তাই জন্য তারা মোবাইল টোবাইল টিভি এইসবই দেখে, তারা কিন্তু এখন আর হলে যায় না। কিন্তু একটা টাইমে ধরে নাও এই যে জয় বাবা তারকনাথ, এইসব ছবি যারা হিট করিয়েছে, যে অডিয়েন্স হিট করিয়েছে, সেই অডিয়েন্সটা নেই এখন বাংলা সিনেমা। তো এটাও একটা ব্যাপার আছে, মানে অ্যাকচুয়ালি সরকারের ইন্টারভেনশনের দরকার আছে, বুঝতে পারছো। সরকার যদি, মানে তুমি দেখবে গভর্নমেন্টের তামিলনাড়ুতে তুমি যদি যাও, অন্ধ্রপ্রদেশে যাও, ওরা কি করে রেখেছে, ওরা সব মাল্টিপ্লেক্সকে না টিকিটের ক্যাপ লাগিয়ে রেখেছে।
মানে ওরা টিকিটের প্রাইস 150-200 টাকার উপরে তুলতে পারে না, ঠিক আছে? আর এখানে তুমি দেখো মাল্টিপ্লেক্স 400 টাকা 500 টাকা যা খুশি তাই প্রাইস সেট করে দেয়। তো এইগুলো আর কি যতক্ষণ, তারপরে ধরো এই যে সিঙ্গেল স্ক্রিন গুলোকে রিনোভেট করার ব্যাপার হ্যান ত্যান, এগুলোতে তাদেরকে একটু ট্যাক্সে ছাড় দিয়ে দিয়ে এগুলোকে প্রমোট করতে হবে না, তো সেগুলো তো আমাদের সরকার করছে না, তাই জন্য সিনেমার কোনো গ্রোথ নেই। আর দর্শকদের প্রশ্ন যে শাস্ত্রী ওটিটি প্ল্যাটফর্মে কবে আসবে? শাস্ত্রী দেখো এটা আমি বলতে পারবো না, বিকজ এটা প্রোডাকশন হাউস জানে, তাদের যখন ডিল হবে স্যাটেলাইট ডিল ইত্যাদি হবে তারা তখন আসবে ওটিটিতে, এবং ওটিটিতে যখনই আসবে আমি অবশ্যই আপডেট দেবো, কারণ আমি এটা মনে করি যে শাস্ত্রী যেদিনকে টেলিভিশন বা ওটিটিতে আসবে সেদিনকে প্রচুর মানুষের দেখবে এবং তাদের ভালো লাগবে বলে আমি মনে করি। এবং ওই ছবিটা অ্যাকচুয়ালি স্যাটেলাইট ফ্রেন্ডলি ছবি, কিন্তু মানে ওটা তুমি যদি দেখো টেলিভিশনের জন্য খুব ফ্রেন্ডলি একটা ছবি, ফ্যামিলি ফিল্ম, তার মধ্যে সবকিছু আছে, অথচ লার্জার দ্যান লাইফ কমার্শিয়াল একটা ভ্যালু আছে, যে ধরনের ছবি টেলিভিশন চায় সেটাও কিন্তু আছে। মানে সেই সময় বাকি 3টে ছবি ওটিটিতে আসলো, কিন্তু অরিত্রদার শাস্ত্রী এখন আসলো না, দর্শক মিঠুনদের জন্য। না, বহুরূপীও তো আসেনি কোথাও, বহুরূপী তো আসেনি, বহুরূপী এখন আসেনি, আসেনি। হ্যাঁ, ঠিক আছে, আমরা আর তোমার সময় নষ্ট করবো না। থ্যাংক ইউ অরিত্রদা, তুমি জয়েন করলে। আগামী দিনেও আশা করছি সামনাসামনি কোনোদিন কথা হবে, ইন্টারভিউ হবে। একদম একদম, ভালো থেকো। তোমার আগামী ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতীর জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা হলো। আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে অবশ্যই রিভিউ করবো, আর আগামী দিনে তোমার সফলতা আরো অনেক অনেক উচ্চতায় পৌঁছে যায়। থ্যাংক ইউ। আর যেরকম লাগবে সেরকমই বলো, মানে ইন্টারভিউ করেছি বলে ভালো বলতে হবে না, মানে যেরকম তোমাদের ফিডব্যাক অনেস্টলি দিও। থ্যাংক ইউ।